বন্ধু, তোমার জীবনে কখনো এমন কোনো মুহূর্ত কি এসেছে যখন মনে হয়েছে সব কিছু শেষ, যখন মনে হয়েছে তোমার স্বপ্নগুলো হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে আর তুমি অসহায়? আজকের গল্পটা এমন একজন মানুষের, যিনি শুধু নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখেননি, নিজের ভাঙ্গা শরীর আর হতাশাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। ম্যান ভার্সেস ওয়াইল্ডের সেই পরিচিত মুখ বিয়ার গ্রিলস, যাকে আমরা চিনি দুঃসাহসিক অভিযাত্রী হিসেবে, প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা এক অদম্য যোদ্ধা হিসেবে। কিন্তু এই অদম্য যোদ্ধার জীবনের এক অন্ধকার অধ্যায় ছিল, যা শুনলে তোমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। ঘটনাটা আজ থেকে প্রায় 29 বছর আগে, সালটা তখন 1996। তরুণ বিয়ার গ্রিলস তখন তার বন্ধুদের সাথে আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটু অ্যাডভেঞ্চার, একটু রোমাঞ্চ। সেখান থেকে চলে যান তারা জিম্বাবুয়েতে স্কাই ড্রাইভিংয়ের জন্য। বিয়ারের স্কাই ড্রাইভিংয়ে ভালোই অভিজ্ঞতা ছিল, আর এর আগেও তিনি বেশ কয়েকবার সফলভাবে স্কাই ড্রাইভিং করেছেন। সব প্রস্তুতি শেষ, প্ল্যান অনুযায়ী বিমানের দরজা খোলা হলো। বিমানের ভেতরে একজন চিৎকার করে বলে উঠলেন, যাও যাও যাও, আর সাথে সাথেই সবাই বিমান থেকে লাফাতে শুরু করলো। বিয়ারও তখন সবার সাথে লাফ দিলেন। মাটি থেকে প্রায় 16,000 ফুট উপরে তিনি ভেসে উঠলেন। প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তিনি নিচের দিকে পড়তে থাকেন। 15,000 ফুট, 10,000 ফুট, 5,000 ফুট, আর এভাবেই মুহূর্তের মধ্যে বিয়ার মাটি থেকে 3,500 ফুট উচ্চতায় এসে পৌঁছালেন। এবার প্যারাশুটটা খোলার পালা। সময় খুব কম, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্যারাশুট খুলতে হবে। বিয়ার তার প্যারাশুটটি খুলে দিলেন, কিন্তু এর পরের মুহূর্তটি তার জীবন চিরতরে বদলে দিল। প্যারাশুট খোলার পরেও বিয়ারের নিচে পড়ার গতি বিন্দু মাত্র কমছিল না। বিয়ার একটু অবাক হলেন, ভাবলেন প্যারাশুট খোলার পরেও এমন গতি কিভাবে থাকতে পারে। তিনি দ্রুত উপরের দিকে তাকালেন, আর তারপর যা দেখলেন তা দেখার পর বিয়ারের পুরো শরীর হিম হয়ে গিয়েছিল। তিনি দেখলেন তার প্যারাশুটটি ঠিক মতো খোলা হয়নি। প্যারাশুটের রশিগুলো একটির সাথে অন্যটি প্যাঁচ খেয়ে আছে, যার ফলে প্যারাশুটটি তার গতি কমাতে পারছে না। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও বিয়ার প্যারাশুটের রশিগুলো ধরে নাড়াচাড়া করতে শুরু করলেন। বারবার চেষ্টা করতে লাগলেন প্যাঁচ খেয়ে থাকা রশিগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। তিনি যেন এক অদৃশ্য শক্তির কাছে পরাজিত হচ্ছিলেন, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি মাটিতে আছড়ে পড়লেন। পতনের শব্দ, আর তারপর সব কিছু নিস্তব্ধ। চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করলেন তিনি। মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছেন। ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে তার মনে হচ্ছিল কেউ যেন তার মেরুদণ্ডের ভেতরে পাথর ঢুকিয়ে দিয়েছে। বিয়ার অপেক্ষা করতে লাগলেন কখন তার বন্ধুবান্ধব তাকে এখান থেকে উদ্ধার করবেন, আর এভাবেই কেটে গেল দীর্ঘ কয়েক ঘন্টা। প্রায় 4 ঘন্টা পর তার বন্ধুরা তাকে খুঁজে পেল। তারপর একটি গাড়িতে করে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে। বিয়ার পরে বলেছিলেন সেই মুহূর্তে তার এতটাই ব্যথা অনুভব হচ্ছিল যে তার মনে হচ্ছিল এমন ব্যথা সহ্য করার চেয়ে মৃত্যুও ভালো। কিন্তু সেই ভয়ঙ্কর অবস্থাতেও মৃত্যু আসেনি। হাসপাতালে নেওয়ার পর ব্যথার কারণে তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন। অবশেষে ডাক্তার তাকে ইঞ্জেকশন দিলেন। এর ফলে ব্যথা কিছুটা কমতে শুরু করে। বিয়ার ভাবতে শুরু করলেন হয়তো তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পরের দিন তিনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, আমি আবার কবে সুস্থ হব? আমার সুস্থ হতে আর কতদিন সময় লাগবে? উত্তরে ডাক্তার তাকে একটি এক্স-রে রিপোর্ট দেখালেন। রিপোর্টটি সামনে নিয়ে ডাক্তার বিয়ারকে বললেন তার পিঠের মেরুদণ্ডের প্রধান 3টি হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। মেরুদণ্ডের এই 3টি হাড় মানুষের শরীরের সবচেয়ে মজবুত হাড়গুলোর মধ্যে অন্যতম। সেই হাড়গুলো এমনভাবে ভেঙেছে যে তা অবিশ্বাস্য। ডক্টর তাকে আরও বললেন, তুমি আর কোনোদিন হাঁটতে পারবে না, এমনকি একা একা ওয়াশরুম পর্যন্ত যেতে পারবে না। এই কথাগুলো শুনে বিয়ারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে মানুষটি পাহাড়ে চড়তে ভালোবাসতেন, অ্যাডভেঞ্চারের জন্য জীবন বাজি রাখতে পারতেন, তিনি আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। তার কাছে মনে হলো জীবনের সব অর্থ যেন হারিয়ে গেছে। বিয়ার গ্রিলস বলেছিলেন, আমার পিঠের হাড়গুলো ভাঙার সময়ও আমার এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে হাসপাতাল থেকে সেই হাড়গুলো জোড়া লাগাতে গিয়ে।
সারাদিন হাসপাতালে শুয়ে শুয়ে তিনি ভাবতেন তার বেঁচে থাকার উদ্দেশ্যটাই ছিল পৃথিবী ঘুরে বেড়ানো, অ্যাডভেঞ্চার করা। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি আর কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। এমন জীবন রেখে আর লাভ কি? মনে মনে নিজেকে নিজেই দোষারোপ করছিলেন। তিনি নিজেকে বারবার বলছিলেন, সেদিন প্যানিক না হয়ে আমি চাইলে আস্তে ধীরে প্যারাশুটের রশিগুলো ঠিকভাবে খুলতে পারতাম, কিন্তু আমি কত বড় গাধা যে সেদিন মাথা ঠান্ডা না রেখে উল্টো প্যানিক হয়েছি। বারবার তার মাথায় শুধু এই মোমেন্টগুলোই ঘোরাফেরা করতে থাকতো, আর সেগুলো ভাবতে ভাবতে নিজের উপর তার প্রচণ্ড রাগ হতো। এভাবেই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে প্রায় 2 মাস কেটে গেল। কিন্তু বিয়ার সুস্থ হওয়ার বদলে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়েছিলেন। সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থারও খারাপের দিকে যাচ্ছিল, কারণ সে সময় তার বয়স ছিল মাত্র 21 বছর। সেই সময় যদি কোনো যুবক জানতে পারে যে সে কোনোদিন আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না, তখন তার মানসিক শক্তি হারিয়ে ফেলা অস্বাভাবিক কিছু নয়। বিয়ারের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। দিন দিন তিনি হতাশাগ্রস্ত হতে শুরু করলেন। ডিপ্রেশন তাকে সব দিক থেকে কাবু করে ফেলছিল। রাতে তার ঘুম আসতো না, উল্টো আরও শ্বাসকষ্ট হতো। তার আশেপাশে থাকা পরিচিত মানুষ এগুলো দেখে প্রচণ্ড অবাক হতো, কারণ মানসিকভাবে শক্তিশালী একটা ছেলে দিন দিন হতাশ ও ভীত হয়ে পড়েছিল। কিছুদিন পর হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হলো। বাড়িতে এসে শুয়ে শুয়ে তিনি ভাবতে লাগলেন, আমি কি আবার আর্মিতে জয়েন করতে পারবো? কখনো কি আবার আগের মতো হাঁটতে পারবো? তার ভবিষ্যৎ যেন অন্ধকারে ডুবে গিয়েছিল। এটাই যখন তার জীবনের অংশ হয়ে গেছে, তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। হঠাৎ তার চোখ গেল দেয়ালে থাকা মাউন্ট এভারেস্টের একটা ছবির উপরে। বলে রাখা ভালো যে বিয়ারের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মাউন্ট এভারেস্টে চড়ার, কিন্তু সেই সময়টাতে তিনি তো ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতেই পারছিলেন না। তবে হঠাৎ করেই তিনি এমন কিছু করে বসলেন যা তিনি নিজেও কখনো এক্সপেক্ট করেনি। পিঠে মিটার ব্রেস থাকার পরেও তিনি নিজের বিছানা থেকে উঠে পড়লেন। কোনো মতো গড়িয়ে গড়িয়ে সেই ছবিটা পর্যন্ত পৌঁছলেন। দেয়াল থেকে সেটিকে হাতে নিলেন আর মনে মনে বললেন, যত যাই হোক না কেন আমি শুধু নিজের পায়ে দাঁড়াবই না, সাথে মাউন্ট এভারেস্টেও চড়ে দেখাবো। একটু ভেবে দেখো বন্ধু, সেই সময় বিয়ার যা কল্পনা করেছিল সাধারণ দৃষ্টিতে তা ছিল প্রায় একেবারেই অসম্ভব। ব্রিটিশ আর্মিরা মাউন্ট এভারেস্টের অনেকগুলো মিশন করে তার মধ্যে একটি ছাড়া বাকি সবগুলোই ব্যর্থ হয়। এমনকি এত বড় একটা ইনজুরির পর তাকে বলা হয় তিনি আর কখনো উপর থেকে লাফ দিতে পারবেন না, আর আর্মি থেকেও তাকে কোনো মিশনে নিতে রাজি হননি। তাই তিনি আর্মি থেকে রিজাইন নিয়ে নেয়। রিজাইন নেওয়ার পর বিয়ার পরিকল্পনা করলেন আর্মির পরিচয় নিয়ে নয়, বরং নিজের পরিচয়ে তিনি এই মিশন কমপ্লিট করবেন। কিন্তু এত বড় একটা মিশনের জন্য তার তো অনেকগুলো টাকার প্রয়োজন। অন্যদিকে তখন তার কাছে এত টাকা ছিল না, তাই তিনি বিভিন্ন কোম্পানি ও মানুষের কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করতে শুরু করলেন, কিন্তু কেউই তাকে স্পন্সর করতে রাজি হননি। সবার কাছে তার এই স্বপ্নটা যেন পাগলামি ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু বিয়ার হাল ছাড়ার পাত্র ছিলেন না। হঠাৎ একদিন সাইকেল চালাতে চালাতে তিনি একটি কোম্পানির অফিসের সামনে এসে পৌঁছলেন। কোনো চিন্তা ভাবনা ছাড়াই তিনি কোম্পানির ভেতরে প্রবেশ করলেন। রিসিপশনে গিয়ে সরাসরি বললেন, আমাকে শুধু 2 মিনিটের জন্য আপনাদের সিওর সাথে দেখা করতে দিন। তাকে কোনোভাবেই দেখা করতে দেওয়া হচ্ছিল না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর, অনেক বোঝানোর পর তাকে কোম্পানির সিওর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 জন ব্যক্তি খুব মনোযোগ সহকারে তার প্রস্তাবটি শুনলেন। অবিশ্বাস্যভাবে তারা বিয়ারের স্বপ্ন, সাহস আর মনোবল দেখে তাদের স্পন্সরশিপ রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নিলেন এবং বিয়ারের স্বপ্ন পূরণের সঙ্গী হলেন। প্যারাশুটিং দুর্ঘটনার 18 মাস পরে 1998 সালের 19শে মে তিনি তার শৈশবের স্বপ্ন পূরণ করার জন্য মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর যাত্রা শুরু করলেন। যদিও সেই যাত্রাটি মোটেও সহজ ছিল না। পথে বেশ কয়েকটি বড় বড় দুর্ঘটনার হাত থেকেও বহুবার তিনি প্রাণে বেঁচে যান। অবশেষে মাউন্টেনের প্রথম, দ্বিতীয় এই 2টি ক্যাম্প পার করে তিনি পৌঁছালেন 3য় নম্বর ক্যাম্পে। শুধু আরেকটি ধাপ, তারপরেই পৌঁছে যাবেন স্বপ্নের সেই এভারেস্টের চূড়ায়। কিন্তু ঠিক তখনই আরেকটি বাধা তার সামনে চলে এলো। হঠাৎ তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। ডক্টর তাকে কিছুদিন বিশ্রাম নিতে বললেন, কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেল মাউন্টেনে খুব বড় ধরনের একটা ঝড় আসতে চলেছে, আর সেই ঝড় হওয়ার পর মাউন্টেনের চূড়ায় ওঠা কারো পক্ষেই সম্ভব হবে না। অন্যদিকে বিয়ারের সুস্থ হতে হতে সেই ঝড় এসে পড়বে। সব আশা হারিয়ে সৃষ্টিকর্তাকে সেদিন তিনি বলেছিলেন,
আমাকে কি আর একটু সুযোগ দেওয়া যায় না? সেদিন বিয়ারের কথাগুলো হয়তো সৃষ্টিকর্তা শুনেছিলেন। যার মনে এত আত্মবিশ্বাস, এত সাহস, তাকে সৃষ্টিকর্তা কিভাবে বারবার খালি হাতে ফেরান। তাই তো একদম মাউন্টেনের কাছে এসে সেই ঝড়টি অন্যদিকে মোড় নিল। ফলে মাউন্টেনের চূড়ায় ওঠার জন্য তিনি আরও 2 দিন সময় পেলেন। অসুস্থ বিয়ার তখন পুরো উদ্যমের সাথে আবার তার নতুন যাত্রা শুরু করলেন। এভাবে হাজারো ব্যর্থতার মাঝেও তিনি পৌঁছলেন এভারেস্টের 26,000 ফুট উপরে, যাকে এভারেস্টের ডেথ জোন বলা হয়। এখানে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে কিছু সময়ের মধ্যেই মানুষ মারা যায়। যারা এভারেস্টের চূড়ায় উঠতে চেয়েছিলেন তাদের বেশিরভাগ মানুষের মৃত্যু এখানেই হয়েছে। আশপাশে তিনি অনেক মানুষের মৃতদেহ দেখতে পান, যেগুলো হয়তো কয়েক বছর আগের। ভেতর থেকে তার মনে একটি ভয় কাজ করতে শুরু করলো, কিন্তু তিনি নিজেকে বললেন, দেয়ার ইজ নো প্ল্যান বি। সকল ভয়ভীতি কাটিয়ে তিনি এবার উপরে চড়তে শুরু করলেন। চড়তে পৌঁছে গেলেন পাহাড়ের চূড়া থেকে মাত্র 400 ফুট দূরে। তার আগে মাত্র 30 জন ব্রিটিশ নাগরিক এখানে পৌঁছতে পেরেছিলেন। আর কি হলো তারপর? অবশেষে সেই ভয়ঙ্কর দুর্ঘটনার মাত্র 18 মাস পরেই বিয়ার গ্রিলস পৌঁছে গেলেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায়। মাত্র 23 বছর বয়সে এভারেস্টের চূড়ায় উঠে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী ব্রিটিশ নাগরিক, যিনি দেখিয়ে দিলেন অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয়, কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয়। তিনি প্রমাণ করে দিলেন মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই টিকে থাকতে পারে না। কিছুদিন আগে বিয়ার গ্রিলসকে প্রশ্ন করা হয়, 25 বছর আগে আপনি যে দুর্ঘটনায় পড়েছিলেন, এখন কি সেই ব্যথা আপনার শরীরে আছে? বিয়ার গ্রিলস তখন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের পিঠের একটি ছবি শেয়ার করেন আর বলেন, হ্যাঁ, এখনও প্রতিনিয়ত আমাকে এই ব্যথা সহ্য করতে হয়। বিয়ার গ্রিলসের মনোবল, আত্মবিশ্বাস আর দুঃসাহসী সব অভিযান তাকে এক সাধারণ মানুষ থেকে সুপার হিরো বানিয়ে দিয়েছে। গল্প কিংবা মুভিতে তুমি হয়তো অনেক সুপার হিরোকেই দেখেছো, কিন্তু রিয়েল লাইফে বিয়ার গ্রিলসের মতো কজনকে দেখেছো? সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই দেবে। বিয়ার গ্রিলসের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো বাকি জীবন হুইল চেয়ারে বসে কাটিয়ে দিত। কিন্তু বিয়ার গ্রিলসের মনোবল হাসপাতালের সব অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল রিসার্চকে ভুল প্রমাণ করেছে। সৃষ্টিকর্তা যেহেতু তাকে একটা সুযোগ দিয়েছেন, তখন সেটাকে কাজে লাগিয়ে তিনি পুরো পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। বন্ধু, এখন তোমার মনে হতে পারে যে বিয়ার গ্রিলস ছোটবেলা থেকেই এমন সাহসী ছিলেন, কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখি, তোমার এই ধারণা একদম ভুল। কারণ দুঃসাহসী সব অভিযান করেও ছিল এক বিরল রোগ, অ্যাক্রোফোবিয়া, যে রোগের কারণে মানুষ উচ্চতাকে ভয় পায়। হ্যাঁ, ঠিক শুনেছ, উচ্চতাকে ভয় পাওয়া এক বিরল রোগে আক্রান্ত ছিলেন তিনি। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ার, তোমার এই সাফল্যের রহস্য কি? বিয়ার সেদিন উত্তর দিয়েছিলেন, আমার সাফল্যের রহস্য হলো কিপ গোয়িং, অর্থাৎ এগিয়ে যাওয়া। আমি নিজের কাছে ওয়াদা করেছিলাম আমি আমার পুরোটা জীবন সব ধরনের ভয়ভীতি ছাড়া বেঁচে থাকবো। তাই মনে রেখো বন্ধু, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একদল হলো সাহসী, যাদের কোনো লিমিট নেই, কোনো সীমাবদ্ধতা নেই। তারা জীবনের প্রতিটি পদক্ষেপে কঠিন রাস্তাকে বেছে নেয়। তারা সংগ্রামী, প্রতিদিন তারা নিজের সাথে নিজের লড়াই করে, নিজের রেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করে। আর এই কারণেই তাদের সামনে যতই বাধা আসুক না কেন, তারা একদিন না একদিন ঠিকই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। আর অন্যদিকে আরেকদল মানুষ আছে যাদের মূল উদ্দেশ্যই শুধু এই পৃথিবীতে বেঁচে থাকা, কোনো মতো খেয়ে দিয়ে জীবনকে চালিয়ে নিয়ে যাওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য। আর কোনো কারণে যদি তাদের সামনে কোনো বাধা কিংবা চ্যালেঞ্জ আসে, তাহলে তাদের যাত্রা ওখানেই থমকে যায়। তারা জেতার জন্য বাঁচে না, বরং বেঁচে থাকাকেই নিজেদের সাফল্য মনে করে। এখন বুঝতে পারলে তো পার্থক্যটা আসলে কোথায়। বিয়ার গ্রিলস বলেছিলেন, সাহসী হওয়ার মানে এটা নয় যে তোমার ভেতরে কোনো ভয় থাকতে পারবে না, বরং সাহসিকতার মানে হলো তোমার ভেতরে থাকা সেই ভয়টাকে কাটিয়ে ওঠা। মনে রাখবে, জীবন একটাই, কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে অনেকগুলো সুযোগ দেন। তাই নিজেকে দুর্বল না ভেবে হাত গুটিয়ে বসে না থেকে সৃষ্টিকর্তার দেওয়া সুযোগগুলো কাজে লাগাতে শুরু করো। কে জানে, হয়তো তোমার মধ্যেই লুকিয়ে আছে পরের বিয়ার গ্রিলস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো। এমন আরও ইন্টারেস্টিং লাইফ চেঞ্জিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।